নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পাথর সম্রাট মোহাম্মদ নিজামুদ্দিন টুলু মণ্ডল, যার পোশাকি নাম, সেই টুলু মণ্ডলের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে 93 কোটি টাকা, 53 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে, ক্যাশ বাজেয়াপ্ত হয়েছে, 268 গ্রাম সোনা, 400 গ্রাম রূপো, 63টি প্ল্যাটিনাম, 3টি টাকা গোনার মেশিন, একটি কম্পিউটার, সিপিডব্লিউডি, 2টি পেনড্রাইভ, 83টি ট্রাক, 242টি গাড়ি, 21টি সম্পত্তির খোঁজ, 7টি বাড়ি, একটি ফার্ম হাউস, 2টি পেট্রোল পাম্প, একটি পার্কিং, 2টি ক্রাশার, সব মিলিয়ে 300 বিঘের সম্পত্তি বাজেয়াপ্ত করলো রাজ্য পুলিশ। ইডি কি করছিল? আমি আজকে এই প্রতিবেদনে এই প্রশ্নটা নিয়ে এলাম যে ইডি কি ঘুমোচ্ছিল? ইডি জানতো না যে টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নিজামুদ্দিন এই কারবার পশ্চিমবঙ্গের মাটিতে গত 12, 13, 14 বছর ধরে করেছে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরের মধ্যে ছিল না? আমি আজকে এই প্রতিবেদন পেশ করার সময় সরাসরি আপনাদের নিয়ে যাব 2014 সালে। 2014 সালে একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট আপনাদের একদম হাতে নাতে পেশ করব, যেখানে দেখবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেফতার করেছিল এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। তারপর 2014 পর 2024 এসছে, 10 বছর, 2024-এর পর এসছে আরও 2 বছর, অর্থাৎ 12 বছর ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? আমি আজকে প্রথমে এই পর্বে আপনাদের সেই সংবাদ মাধ্যমের রিপোর্টটা শোনাবো, TV9-এর সেই রিপোর্ট, একটু শুনুন। রেশন দুর্নীতি মামলায় আবার টেনে পুরে নামলো ইডি। বসিরহাটের সংগ্রামপুরে আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। প্রাসাদোপম বারিক, এটা 2024-এর রিপোর্ট, মনে রাখবেন। পাশাপাশি বারিক বিশ্বাসের রাইস মিলেও অভিযান চলছে ইডির। রাইস মিলের কর্মীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। এর আগে গরু ও কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছে বারিক বিশ্বাসের। সোনা পাচার মামলায় 10 বছর আগে বারিক বিশ্বাসকে গ্রেফতার করেছিল ইডি। জ্যোতিপ্রিয় বাকিবুরকে জেরা করে এই বারিকের নাম উঠে আসে, খবর ইডি সূত্রে। যে রিপোর্টটা আপনাদের কাছে পেশ করলাম এতক্ষণ, সে রিপোর্টটা হচ্ছে 2024-এ তল্লাশি চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বারিক বিশ্বাস, এর উত্তরই খুঁজছেন তদন্তকারীরা। ইডির নজরে এই বারিক বিশ্বাসের প্রোফাইল। কে এই বারিক বিশ্বাস? কিভাবে বসিরহাটের বেতাজ বাদশাহ হয়ে উঠলেন বারিক বিশ্বাস, সেটাই আপনাদের জানাবো। এই বারিক বিশ্বাস কিন্তু কোনো দেশে লোক নয়। এই বারিক বিশ্বাস অপরাধ জগতের সঙ্গে, বসিরহাটের অপরাধ জগতের এক অত্যন্ত পরিচিত নাম। সীমান্ত দিয়ে পণ্য পাচার থেকে শুরু করে গরু, এমনকি সোনা পাচারেও নাম রয়েছে এই বারিক বিশ্বাসের। 2014-এ বারিকের গাড়ি থেকে 42 কিলোগ্রাম সোনা উদ্ধার হয়েছিল। সোনা পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর তদন্ত শুরু করে ইডি। 2015-এ 20 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, সারদা চিটফান্ড মামলাতেও নাম উঠে আসে এই বারিকের। আমি যে রিপোর্টটা আপনাদের কাছে পেশ করলাম, সে রিপোর্টটা 2024-এ TV9 সম্প্রচার করছে এবং সেখানে বলছে 2014 সালে তার বাড়ি থেকে প্রভূত পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। 2015 সালে ইডির তদন্তের আওতায় আসে। 2015 সালের কথা বলছে কে? সংবাদ মাধ্যম। কার বাড়িতে? বারিক বিশ্বাসের বাড়ি। বারিক বিশ্বাসকে, বারিক বিশ্বাস হচ্ছে এই মোহাম্মদ নিজামুদ্দিন, মোহাম্মদ বাজারে যিনি পাথর সম্রাট বলা হয়, সেই মোহাম্মদ নিজামুদ্দিনের বেআই, এবং সেই বেআই এবং তার পুত্রর সঙ্গে বিয়ে হয় মোহাম্মদ নিজামুদ্দিনের কন্যার। এই বারিক বিশ্বাস, যিনি সোনা, গরু, কয়লা সমস্ত পাচার বাংলাদেশে অপারেট করতেন, তাকে যখন ইডি গ্রেফতার করতে যায়, ঠিক তার আগে সরাসরি রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করে রেখে দেয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্স ছিল যে যেভাবে পুলিশকে দিয়ে প্রোটেকশন দেওয়া, অর্থাৎ পুলিশ তাকে গ্রেফতার করেছে, সুতরাং ইডি তাকে গ্রেফতার করতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, সেই বারিক বিশ্বাস কি অপারেশনসে ছিল? আমি একটু এখানে পরিষ্কার করে বলে দিই। সেটা হচ্ছে, বারিক বিশ্বাস সমস্ত হাওয়ালা মারফত এই মোহাম্মদ নিজামুদ্দিনের টাকাগুলো বাংলাদেশে পাঠাতো, হুন্ডির মারফতে পাঠাতো দুবাইয়ে, এবং এই বারিক বিশ্বাসের থ্রু দিয়েই, রুট দিয়েই শেষ পর্যন্ত এই মোহাম্মদ নিজামুদ্দিন তিনি পৌঁছেছিলেন দুবাই। ইদানিংকালে সেই নিজামুদ্দিনের, অর্থাৎ টুলু মণ্ডলের দুবাই যাওয়া হতো বছরে 20 থেকে 25 বার। এখন তিনি কোথায়? এখন তিনি তুরস্ক থেকে কিছুদিনের মধ্যে তিনি দুবাইতে ফিরবেন। বারিক বিশ্বাস কোথায়? দেশের বাইরে। বারিক বিশ্বাসও দেশের বাইরে, অর্থাৎ বেআই দেশের বাইরে। মোহাম্মদ নিজামুদ্দিন তিনিও দেশের বাইরে। কবে গেছেন? সম্ভবত, এটা মিডিয়া রিপোর্ট, 24 তারিখ। 4 তারিখ সরকার পরিবর্তন হয়েছে, 24 তারিখ তিনি দেশের বাইরে পালিয়েছেন। এর আগে 2021-এ যখন নির্বাচন ছিল, সেই 2021-এর নির্বাচনে সংবাদ ছিল সেই সময় তিনি নেপালে গিয়ে বসেছিলেন। পরবর্তীকালে নেপাল থেকে ইংল্যান্ড চলে গিয়েছেন। তারপর নির্বাচনের ফলাফল অনুকূল হওয়ার পর তিনি দেশে ফিরেছিলেন।
সেই মোহাম্মদ নিজামুদ্দিনকে স্পন্সর করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ সর্বোচ্চ স্তরের মাথা যদি তার সম্মতি না থাকে, কোনো অপরাধ জগতের লোক এই লেভেলে বিচরণ করতে পারে না, যেখানে সব মিলিয়ে 242টা গাড়ি একজন মানুষের, ভাবতে পারেন 73টি ট্রাক, 300 বিঘে সম্পত্তি একজন মানুষ, এবং কোটি কোটি টাকা রোল করেছেন, কোটি কোটি টাকা সাম্রাজ্য বিস্তার করেছেন, হাওয়ালা মারফত বাংলাদেশে টাকা পাঠিয়েছেন, হুন্ডি মারফত দুবাইতে টাকা পাঠিয়েছেন। যে সোনার বারগুলো উদ্ধার হয়েছে, সেই সোনার বারগুলো কোনোটা হচ্ছে সুইজারল্যান্ডের, কোনোটা হচ্ছে দুবাইয়ের, এবং সেই বারগুলোকে এই পশ্চিমবঙ্গের মাটিতে আনার জন্য ক্যামোফ্লেজ প্রযুক্তি পর্যন্ত ব্যবহার করা হতো। ক্যামোফ্লেজ প্রযুক্তিটা কি? কেমিক্যাল কোটিং, অর্থাৎ সোনার ওপরে কেমিক্যাল কোটিং দিলে তাহলে স্ক্যানারের আওতার বাইরে চলে যায়। সেই ব্যবস্থাপনায় সোনাগুলোকে এই পশ্চিমবঙ্গে নিয়ে আসা হতো হুন্ডি বা হলা মারফত টাকা বাংলাদেশ এবং দুবাইয়ে পাঠিয়ে। এমন একটি ক্যারেক্টার এই পশ্চিমবঙ্গের মাটিতে বিচরণ করেছেন যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু জানতেন না, বিশ্বাস করতে হবে, তৎকালীন মুখ্যমন্ত্রীর সম্মতি ছাড়া কখনো এ রাজ্য থেকে গরু, কয়লা, পাথরে হাজার হাজার কোটি টাকা বাংলার বাইরে বেরিয়ে যেতে পারে? আমি খালি এই জায়গাটা ভাবার চেষ্টা করছিলাম বারবার। এবং 2014 সাল, প্রথমে ইডির স্ক্যানারে আসি, 2014 সালের পর থেকে ইডি কী করেছেন এতদিন ধরে? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যদি শুভেন্দু অধিকারী না হতো, রাজ্যে যদি পরিবর্তনের সরকার না আসতো, আমরা কেউ আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতাম? একটু ভালো করে ভেবে দেখুন তো। সমস্ত বিষয়টাকে শেষ পর্যন্ত রাজ্য পুলিশ ধরলো, এসটিএফ ধরলো। রাজ্য পুলিশ গিয়ে বীরভূম থেকে গ্রেফতার করলো বলতে তার যে লোক লস্কর, তাদের মিনার বলে একটি মানুষকে গ্রেফতার করা হলো। এবং সেই সময় দেখা গেল যে এই টুলু মণ্ডল ভারতবর্ষের বাইরে, সেই সময় দেখা গেল বারিক বিশ্বাস ভারতবর্ষের বাইরে। তো 12 বছর ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী করেছে, এই প্রশ্নটা কেউ করবো না আমরা? রাজ্যের মুখ্যমন্ত্রী যদি শুভেন্দু অধিকারী না হতেন, রাজ্যে যদি পরিবর্তনের সরকার না আসতো, তাহলে তো এই টুলু মণ্ডলের কারবারটা চলতো এই পশ্চিমবঙ্গের মাটিতে। কত হাজার হাজার কোটি টাকার রেভিনিউ লস, ভারতবর্ষের সম্পদ লস। আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে দেখছিলাম যে ঝাড়খণ্ডে গিয়ে বেআইনি খাদান কিনেছেন, এখানকার রাষ্ট্রীয় সম্পত্তি নিয়ে, যেটা রাজ্য সরকারের ভাড়ারে যেতে পারতো, যে ভাড়ারের টাকা দিয়ে চাকরি হতে পারতো, কর্মসংস্থান হতে পারতো, শিল্প হতে পারতো, বাংলার মানুষের হাতে অর্থ আসতে পারতো। সেই অর্থ লুট করেছেন এই মোহাম্মদ নিজামুদ্দিনরা। আবার অনুব্রত মণ্ডলের জেলা, সেটা অনুব্রত মণ্ডল বলছেন আমার সঙ্গে নাম জড়ালে আমি কিন্তু সরাসরি মানহানির মামলা করে দেবো। যে বীরভূমের মাটিতে অনুব্রত মণ্ডলের ইশারা ছাড়া কোনো কিছু হওয়া সম্ভবত 2002 সাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রধান ছিলেন এই বীরভূম জেলায়। অনুব্রত মণ্ডল যদি বিরোধিতা করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধিতা করতেন, সাধ্য ছিল মোহাম্মদ নিজামুদ্দিনের এই কারবারটা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে চালানো, যেখানে দাঁড়িয়ে মূল অর্থ তো বেরিয়ে গেছে। 1,500 কোটি টাকা, শোনা যাচ্ছে 1,500 কোটি টাকা অর্থ বেরিয়ে গেছে। দুবাইয়ের নির্মাণ সংস্থাতে বিনিয়োগ হচ্ছে সেখানে। ভাইপো দুবাইয়ে যান বলে আমরা বিস্তর সমালোচনা করি, কিন্তু এই র্যাকেটটা কারা তৈরি করছেন? এই নিজামুদ্দিনরা তৈরি করেছেন, এই বারিক বিশ্বাসটা তৈরি করেছেন। এই বারিক বিশ্বাসকে কে প্রোটেকশন দিয়েছে? জ্যোতিপ্রিয় মল্লিক। এই বারিক বিশ্বাসকে পুলিশকে দিয়ে গ্রেফতার করিয়ে ইডির হাত থেকে বাঁচানোর কাজটা সেদিনকে কে করিয়েছিলেন? এই জ্যোতিপ্রিয় মল্লিক করিয়েছিলেন। সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক করিয়ে বারিক বিশ্বাসকে বাঁচিয়েছিলেন। সেই বেআই আর বেআন মিলে বসে বসে এই কারবার করেছেন। লক্ষ লক্ষ কোটি টাকা এই বাংলার বাইরে রাষ্ট্রীয় সম্পদগুলো পাচার হয়ে গেছে। এবং তার শাসন ব্যবস্থায় যে মানুষটি বসছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি না চাইলে এটা সম্ভবত। আমি আজকে এই প্রতিবেদনটা শেষ করব দুটো ভিডিও দিয়ে। আমি গতকাল দেখছিলাম রাত্রিবেলা 12টা জায়গায় তল্লাশি চলছে কলকাতার। রাজ্য পুলিশ সম্ভবত সেই তল্লাশিগুলো করছেন। একটি সব্যসাচী দপ্তর, আরও কত সম্পদ লুকিয়ে আছেন, আর নিশ্চিতভাবে এই টুলু মণ্ডলের সম্পদ কোথায় লুকিয়ে আছে সেটার জন্য তল্লাশি চলছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে 15 বছর ধরে এই লুটপাটের পর এখন কতটুকু খুঁজে পাওয়া যাবে? অধিকাংশ অর্থই তো বাংলার বাইরে চলে গেছেন। যখন পালিয়েছেন এই মোহাম্মদ নিজামুদ্দিন বা টুলু মণ্ডল, তিনি তো তার আগে সমস্ত অর্থ তো বিদেশে পাঠিয়ে দিয়েছেন। যে মানুষটা 2021-এ সরকার পরিবর্তন হয়ে যেতে পারে বলে ভয়ে নেপাল পালিয়ে গিয়েছেন, সেখান থেকে লন্ডন চলে গিয়েছেন, এখন এই মুহূর্তে তুরস্কে বসে আছেন, সেখান থেকে দুবাইয়ে যাবেন। তার জন্য লুকআউট নোটিশ পর্যন্ত জারি করা হয়েছে শেষ পর্যন্ত তাকে ধরার জন্য। কিন্তু প্রশ্নটা হলো, এই নির্মাণের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তো রেসপন্সিবল ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্পন্সরশিপে তো চালিয়েছেন। এখন অনেকেই বলছেন মাথা পর্যন্ত পৌঁছতে হবে, কিন্তু মাথা পর্যন্ত পৌঁছানোর আগে সমস্ত অর্থ তো বিদেশে চলে গেছে। আর ফিরবেন? ভানুয়াতুয়ার মতো, বিনয় মিশ্রর মতো যদি এই নিয়ে দ্বীপান্তরিত হয়ে যান কোনো জায়গায়, প্রভূত অর্থের মালিক,
সারা পৃথিবীতে তার অর্থের সম্পদ লুকিয়ে রয়েছে, সুইজারল্যান্ড থেকে, দুবাই থেকে সোনার বার যদি ক্যামোফ্লেজ করে প্রযুক্তিতে নিয়ে আসতে পারেন, এরা পারে না কিছু আছে? এই পশ্চিমবঙ্গের মাটিতে একজন ফেরেববাজ যুবকের 16 জন বিদেশিনী বান্ধবীর সারোগেট অ্যাকাউন্টে টাকা পর্যন্ত জমা পড়েছে। সেই ইতিহাস তো আমরা পড়েছি। কী করছিল ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? আমার প্রশ্নটা এখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যদি শুভেন্দু অধিকারী না হতো, রাজ্যে যদি পরিবর্তনের সরকার না আসতো, তাহলে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকাটা কী ছিল? আমরা কথায় কথায় ইডির ওপর ডিপেন্ড করি, সিবিআই এর ওপর ভরসা করি। সেই সিবিআই, সেই ইডি, তারা কী করছিল যখন রাষ্ট্রীয় সম্পত্তি এভাবে বেহাত হয়ে গেছে দিনের পর দিন? অর্থ হুন্ডি কিংবা হাওয়ালা মারফত বাংলাদেশ কিংবা দুবাইয়ে চলে গেছে। ভারতবর্ষের তো ক্ষতি হয়েছে। আর এই 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 এনফোর্সমেন্ট ডিরেক্টর তো ভারতবর্ষের অর্থমন্ত্রকের অধীন ছিল। তারা জানতেন না, তারা বুঝতেন না, নাকি তার অফিসাররা ম্যানেজড হয়ে গিয়েছে? আজকে পরিবর্তনের সরকার আসার পর আমরা জানতে পাচ্ছি এই কাণ্ড ঘটছে, কিন্তু এতদিন পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী করেছেন সেই প্রশ্নের জবাব কিন্তু বাংলা খুঁজছে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটো বক্তব্য শোনাব, যেখানে কিভাবে প্রভূত পরিমাণ অর্থ বেহাত হয়েছে সেটাও শুনবেন। আর শুনবেন যেখানে দাঁড়িয়ে বলেছেন, যথাযথভাবে বলছেন, আমি শুনছিলাম যে মূল মাথার খোঁজে যা যা করার করবো, কিন্তু এত বড় দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। এতদিন ধরে এত বড় দুর্নীতি সবাই যুক্ত রয়েছে, এটা একদিনের এক ঘটনা নয়। আমার রাজ্যে কী ঘটছে তার জন্য আমি দায়ী নই, কিন্তু তারপর কি ব্যবস্থা নিচ্ছেন সেটাও খুব ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আসল কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন জানতেন না, কিন্তু তারপর কি ঘটছে সেটা নিয়ে কোনোদিন ব্যবস্থা নিয়েছেন? উল্টে বারিক বিশ্বাসকে জেলের মধ্যে রেখে ইডির হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও ইডি বহু সময় পেয়েছে, কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। দে হ্যাভ ডান নাথিং। আজকে আমরা যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্বন্ধে ভরসা রাখি না, তখন এই প্রশ্নটা আসে যে ভারতবর্ষের রাষ্ট্রীয় সম্পদ বিদেশে যাওয়ার ক্ষেত্রে এদেরও অবদান কিন্তু অপরিসীম। কারণ এরা দেখেও কিছু দেখেননি, এরা বারিকের ব্যাপারে ব্যবস্থা নেননি, টুলু মণ্ডলের ব্যবস্থা নেননি। আমি তো আপনাদের কাছে প্রমাণ দিলাম 2014 সাল, তখন থেকে ইডির ড্যাডারি মোহাম্মদ নিজামুদ্দিন টুলু মণ্ডল গরু পাচারের জন্য অনুব্রত মণ্ডল 2 বছর তিহার জেলে খেটে গেল। আর 2014 সালে যেটা আইডেন্টিফাইড হলো, যে সোনা বাজেয়াপ্ত হলো, সেই লোকটিকে আজ পর্যন্ত জেলে ভরা গেল না। সে গিয়ে বসে রইল তুরস্কে, সে গিয়ে দুবাইতে ঘুরে বেড়াচ্ছে, দুবাইয়ে একটার পর একটা প্রপার্টি কিনছে। প্রশ্নটা থাকলো, জবাব খুঁজছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে ধন্যবাদ জানাবো। অন্তত তিনি ক্ষমতায় আসার জন্য আলটিমেটলি বাংলার মানুষ জানতে পারলো যে কী পরিমাণ রাষ্ট্রীয় অর্থ লুট হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের মাটি থেকে বছরের পর বছর। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য আজকে শোনাবো। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট, যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। আর যখন হেড অফ দি ইনস্টিটিউশন বলে যে নো করাপশন, করলে ছাড়া হবে না, তখন সব বন্ধ হয়ে যায়। 93 কোটি টাকা আর সঙ্গে 50 কোটি 150 কোটি টাকা তো হাতে। সরকারি রাজস্ব আসছে না লিকেজ হয়ে যাচ্ছে। একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেইলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে, এটা 5 কোটি যাবে। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেইলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। কি টাইপের রেভিনিউ লিকেজ হয়েছে
এটা একটা এক্সাম্পল, এটা সব জায়গায় আছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বালিতে তো ভয়ঙ্কর। সাথে সাথে এটাও আমরা বলে দিয়েছি, প্রয়োজন হলে বালির রেট বেঁধে দিন, যাতে এই অবৈধ ঘাট বন্ধের সুযোগ নিয়ে সোনামুখীতে 8,000-এর বালি 16,000 বলছে, যাতে সাধারণ গরিব মানুষের কাছে বিজেপি সরকারের ভাবমূর্তি খারাপ হয়, এই চক্রও কাজ করছে।